বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের পেইড কোর্সের প্রথম ক্লাস এটা। এই ক্লাসে সম্পূর্ণ বইয়ের বেসিক আলোচনা করা হবে। বিশেষ করে আমার প্রথম 2টা ক্লাস অন্যান্য 20টা ক্লাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেন এই কথাটা বলছি? কারণ হলো, কেউ যদি বাংলা পড়তে চায় আর অ আ ক খ না জানে তাহলে তো বাংলা পড়তে পারবে না। কেউ যদি ইংরেজি পড়তে চায় আর এবিসিডি না জানে তাহলে ইংরেজি পড়তে পারবে না। কেউ যদি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের অঙ্কের সমাধান করতে চায় আর আমার প্রথম 2টা ক্লাসে আমি যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো যদি জানা না থাকে তাহলে কোনোভাবেই অ্যাকাউন্টিং অঙ্কের সমাধান করা সম্ভব নয়। আর যারা অ্যাকাউন্টিং অঙ্কের সমাধান পারেন না তারা মূলত বেসিকটা জানেন না। 2টা ক্লাসই আমার যথেষ্ট, বিশেষ করে প্রথম 2টা ক্লাস, যা অন্যান্য 20টা ক্লাসের চেয়েও গুরুত্বপূর্ণ। তোমরা সম্পূর্ণ এই 2টা ক্লাস দেখবেন, 1 সেকেন্ডও টানা যাবে না। তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথা ঠিক আছে কিনা। আমি এই 2টা ভিডিও আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে দিয়ে দিব। আর আমার সাথে যোগাযোগ করার মাধ্যম ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার ইনবক্সে নিয়ে যাবে। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। এক নজরে দেখে রাখো, তোমাদের পেইড কোর্সের প্রতিটি অধ্যায় মিলিয়ে পরবর্তী ক্লাসগুলোতে এই সকল অঙ্কের সমাধান বোঝানো হবে। এর বাহিরেও আরও আছে, এটা নিয়ে আমি এখন আলোচনা করব না। যে কথাটা বলছিলাম, যে বেসিকগুলো না জানলে কেউই হিসাব বিজ্ঞান অঙ্কের সমাধান পারবেন না। আর এই পেইড কোর্সটা কিন্তু নতুন সিলেবাসে, নতুন শিক্ষার্থীদের জন্য। 1 নম্বরে কোন দাখিলা কোন হিসাবে পড়ে এবং তার ব্যাখ্যা। 2 নম্বর দাখিলার ইংরেজির বাংলা অর্থ, এই 2টা ধরে নিতে পারো 1। 3 নম্বর সকল লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয়, অর্থাৎ কোন দাখিলা কোন হিসাবে পড়ে তার ব্যাখ্যা এবং ইংরেজির বাংলা অর্থ, এই হলো একটা। সকল লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয়, এই হলো আরও একটা। এই 2টা বিষয় যদি তোমার জানা থাকে, কেউ যদি আমাকে গ্যারান্টি দেন যে এই 2টা বিষয় আমি জানি, তাহলে আমি বলবো যে তুমি অবশ্যই অ্যাকাউন্টিং অঙ্কের সমাধান পারবে। আর এগুলো শেখাটা যে একেবারেই কঠিন তা কিন্তু নয়। আমার 2টা ক্লাসই যথেষ্ট, একবার ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো। আরেকটা কথা বলে রাখি, অনেকের ব্যাকগ্রাউন্ড সায়েন্স এবং আর্টস। অনার্সে গিয়ে কেউ অ্যাকাউন্টিং পেয়েছেন, কেউ ফিনান্স, কেউ ম্যানেজমেন্ট, কেউ মার্কেটিং। তাই বলে বইয়ের কোনো কারণ নেই। এরকম শত শত শিক্ষার্থী আছে যারা অনার্সে গিয়ে অ্যাকাউন্টিং পেয়ে যায়। বেসিক জেনে ভালো করে যদি প্র্যাকটিস করো, অনেক শিক্ষার্থী আছে যারা A+ পেয়ে পাশ করেছে। চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আর আজকের প্রথম ক্লাসে আমি এই 2টা বিষয় নিয়ে আলোচনা করব। 2 নম্বর ক্লাসে সকল লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয়, ওইটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন একটু ধীরে ধীরে আলোচনা করি, তোমরা যাতে সহজে বুঝতে পারো। এর আগে যারা কমার্স নিয়ে পড়েছ তোমরা জানো হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তো যারা ব্যাকগ্রাউন্ড সায়েন্স এবং আর্টসের, তোমরা নতুন করে জেনে নাও, সম্পদের ইংরেজি হলো অ্যাসেটস, ব্যয়ের ইংরেজি এক্সপেন্স, আয়ের ইংরেজি ইনকাম, দায়ের ইংরেজি লাইবিলিটিস, মালিকানা সত্ত্বের ইংরেজি ওনার্স ইকুইটি। আচ্ছা, এই যে তোমাদের আমি অঙ্কগুলোর নাম এখানে দেখিয়ে দিলাম, তোমাকে নিশ্চয়ই একটা প্রশ্ন দেওয়া হবে, প্রশ্ন থেকে সমাধান করার জন্য বলা হবে নিশ্চয়ই। কি দেওয়া হবে জানো? এই দাখিলাগুলো দেওয়া হবে, মানে এই 5টা হিসাবের মধ্য থেকে যে কোনো দাখিলা থাকবে অথবা যে কোনো লেনদেন থাকতে পারে। ওইটা সম্পর্কে যদি তোমার আগেই ধারণা থাকে, তারপর যদি প্রশ্নটা তোমার সামনে দেওয়া হয়, এখন কিভাবে সমাধান করতে হবে নিয়মটা জানলেই তুমি অঙ্কের সমাধান পারবে। সংক্ষেপে এটা ধারণা নিয়ে নাও যে আমার প্রশ্নের মধ্যে হয়তো দাখিলা থাকবে, না হলে লেনদেন থাকবে, 2টার মধ্যে থেকে যে কোনো একটা। আর এগুলা সম্পর্কে যদি আমার আগের ধারণা থাকে যে কোনটা কি, তাহলে আমি সহজে অঙ্কের সমাধান পারবো। সংক্ষেপে এটা ধারণাটা মাথায় রাখো, ধারাবাহিক ক্লাস থাকলে সব বুঝতে পারবেন। তাহলে জেনে রাখো, হিসাব হলো 5টা। যে কোনো দাখিলার নাম আমাকে বলো না কেন, 5টা হিসাবের মধ্য থেকে যে কোনো একটাতে পড়বে। এখন হলো ব্যাখ্যা। তো দাখিলা কি? শুরুতে আমি সম্পদ নিয়ে আলোচনা করব, তারপর এক্সপেন্স বা ব্যয় নিয়ে,
তারপর ইনকাম, তারপর লাইবিলিটিস, তারপর ওনার্স ইকুইটি। ব্যাখ্যাটা জেনে নাও। এখন আমি আলোচনা করব এসেটস অথবা সম্পদ নিয়ে। তো এগুলো যে একেবারে কঠিন এরকম কিছু না, একেবারে সহজ। আমার আলোচনা দেখলেই বুঝতে পারবেন। যেমন অ্যাসেটস, সম্পদ। 3 ধরনের সম্পদ আছে। 3 ধরনের সম্পদ আছে যেগুলোর ব্যাখ্যা জানলে সহজে মনে রাখা যায়। 1 নম্বরে হলো কারেন্ট অ্যাসেটস। এটার বাংলা অর্থ হলো চলতি সম্পদ। 2 নম্বরে ইনভেস্টমেন্ট অ্যাসেটস, বাংলা অর্থ বিনিয়োগ সম্পদ। 3 নম্বরে ফিক্সড অ্যাসেটস, বাংলা অর্থ স্থায়ী সম্পদ। কারেন্ট অ্যাসেটস বা চলতি সম্পদ নিয়ে আলোচনা করার আগে বলি, যেগুলোর মাধ্যমে নগদ টাকার হ্রাস বৃদ্ধি হয় এবং ব্যবসায়ের মধ্যে বছরে বহুবার চলমান থাকে, একবার বা বহুবার চলমান থাকে যে সম্পদটা, এটা হলো চলতি সম্পদ। যেমন ক্যাশ ইন হ্যান্ড, বাংলা অর্থ হাতে নগদ। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা মনে রাখবেন। তোমাকে যে বিভিন্ন প্রশ্ন দেওয়া হবে সমাধান করার জন্য, ওই প্রশ্নের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের একজন মালিকের নাম দেওয়া থাকবে। তুমি যখন অঙ্কের সমাধানটা করবে, ওই ব্যবসায়ের মালিক তুমি নিজেকে ধরে নিবে। মানে যখন তুমি অঙ্কের সমাধান করবে তখন তুমি ধরে নিবে যে ওই ব্যবসায়ের মালিক হলাম আমি। আমি যদি এখন অঙ্কের সমাধান করি, আমি ধরে নিব ব্যবসায়ের মালিক হলাম আমি। যদি আমি এটা ধরে নেই, আর এই যে ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদটা আছে, অর্থাৎ আমার ব্যবসায়ের মধ্যে বর্তমানে যত টাকা নগদ আছে, আজকে ধরে নিলাম 1 লক্ষ টাকা নগদ আছে, আগামীকাল সেটা তো বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। তো ধরে নাও 1,50,000, তো এটা তো হ্রাস বৃদ্ধি আছে, সুতরাং এটা চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেটস। ক্যাশের ব্যাংক, ব্যাংক জমা, ব্যাংকে যে টাকাটা জমা আছে এটা সম্পদ। এখন আজকে আছে ব্যাংকে ধরে নাও 50,000, আগামীকাল তো তুমি উত্তোলনও করতে পারো, বা বছরের ভিতরে যে কোনো 1 তারিখে তুমি আরও টাকা জমাও রাখতে পারো, উত্তোলনও করতে পারো। তাহলে এটা হ্রাস বৃদ্ধি আছে, সুতরাং এটা চলতি সম্পদ। এখন চলতি সম্পদের আরেকটা বৈশিষ্ট্য, যেই সকল খাত থেকে ভবিষ্যতে নগদ টাকা আসবে সেগুলোও চলতি সম্পদ। 1 হলো চলমান থাকে, 2 হলো যেই সকল খাত থেকে ভবিষ্যতে নগদ টাকা আসবে, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার। একটু আগে কি বলেছি, নিজেকে ব্যবসায়ী ধরে নাও। তো যেহেতু তুমি নিজেকে ব্যবসায়ী ধরে নিচ্ছ, নিশ্চয়ই তুমি বিক্রি করে আয় করো। তুমি যদি নগদে বিক্রয় করে থাকো তাহলে নগদ টাকা পাবে, কিন্তু যদি বাকিতে বিক্রয় করো তাহলে কি নগদ পাবে? পাবে না। বাকিতে বিক্রয় করলে কি হবে? এমন একজন ব্যক্তি সৃষ্টি হবে যে তোমাকে ভবিষ্যতে নগদ টাকা দিবে, তার নামই হলো দেনাদার। তাহলে দেনাদারের কাছ থেকে ভবিষ্যতে নগদ টাকা পাওয়া যাবে। আমি এখানে কি বলেছি একটু আগে, যেই সকল খাত থেকে মনে হবে ভবিষ্যতে নগদ টাকা আসবে সেটা চলতি সম্পদ। তো দেনাদারের কাছ থেকে ভবিষ্যতে নগদ পাওয়া যাবে, সুতরাং এটা চলতি সম্পদ। ক্লাস যেহেতু আমার রেকর্ডেড থাকবে, যারা পেইড কোর্সে আসছো, গুগল ড্রাইভে ক্লাসগুলো সাজানো পাবেন, একেবারে ফুল স্ক্রিন করে ফুল কোয়ালিটিতে ক্লাসগুলো দেখতে হবে, না বোঝার মতো কোনো কারণ নাই। স্টক অথবা ইনভেন্টরি, মজুত পণ্য। এই যে সম্পদের মধ্যে যে মজুত পণ্যটা, এটা হলো সমাপনী মজুত পণ্য। মজুত পণ্য 2 ধরনের, একটা হলো প্রারম্ভিক আর একটা হলো সমাপনী। সমাপনী হলো বছরের শেষে বা ডিসেম্বরের 31 তারিখে যে পণ্যটা মজুত থাকে, আর প্রারম্ভিক হলো জানুয়ারি মাসের 1 তারিখে যে পণ্যটা থাকে ব্যবসায়ী। তো ডিসেম্বরের 31 তারিখে যেটা মজুত থাকে এটা সমাপনী মজুত, নিশ্চয়ই এটা পরের বছর বিক্রি করে নগদ টাকা আসবে, সুতরাং চলতি সম্পদ। প্রিপেইড মানে অগ্রিম, এক্সপেন্স মানে ব্যয়। প্রিপেইড মানে অগ্রিম, এক্সপেন্স মানে ব্যয়। অগ্রিম পরে যদি ব্যয় জাতীয় শব্দ থাকে তাহলে সেটা চলতি সম্পদ। আমি একটু আগে বলেছি যে তুমি নিজেকে ব্যবসায়ী ধরে নাও। যেহেতু তুমি নিজেকে ব্যবসায়ী ধরে নিচ্ছ, আমি এখনো সম্পূর্ণ আলোচনা শেষও করি নাই। আর যদি আমি তোমাকে এখন প্রশ্ন করি যে কি কি ব্যয় থাকতে পারে তোমার ব্যবসায়, আমাকে একবার বলো তো। বলবে যে আমার ব্যবসায় আমি কর্মচারীর বেতন দিয়ে থাকি, এটা একটা ব্যয়। আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানের দোকানের ভাড়া দিয়ে থাকি, এটা একটা ব্যয়। বিজ্ঞাপন একটা ব্যয়। হ্যাঁ, এই যে প্রিপেড বা অগ্রিম পরে যদি হয় অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, এটা হয়ে যায় চলতি সম্পদ। মনে করো তোমার কর্মচারীর জুলাই মাসের বেতনটা জুলাই মাস শেষ হওয়ার পরে 31 তারিখেই তো দিবে, কিন্তু তুমি দিয়ে দিলে 1 তারিখে। বেতনটা আগে দিয়ে দিচ্ছ, এখনও ব্যয় হয় নাই, আগে দিয়ে দিচ্ছ, পরে আর এটা নিয়ে ভাবতে হচ্ছে না,
এই জন্যই এটা মূলত চলতি সম্পদের মধ্যেই রাখতে হয়। আর এক কথায় বলবো, অগ্রিম পরে যদি ব্যয়জাতীয় শব্দ থাকে তাহলে সেটা চলতি সম্পদ। এক্রুয়েট বাংলা অর্থ বকেয়া, ইনকাম অর্থ আয়। বকেয়া আয়, বকেয়া মানে কি? যেটা বাকি আছে এমন বকেয়া। আয় মানে তোমার যে আয়ের টাকাটা এখনো বাকি আছে, ভবিষ্যতে নগদ পাবে, যেটা দেনাদারের মতো ভবিষ্যতে নগদ পাবে, সুতরাং এটা সম্পদ। নোট রিসিভেবল বাংলা অর্থ প্রাপ্য বিল। বলতে চাই, রিসিভেবল বা প্রাপ্য যুক্ত থাকলে সেটা চলতি সম্পদ। মানে যে কোনো শব্দের সাথে রিসিভেবল যুক্ত থাকে না কেন, চলতি সম্পদ। কেন? রিসিভেবলের বাংলা অর্থ প্রাপ্য। প্রাপ্য মানে যেটা ভবিষ্যতে পাবো, এখনো পাই নাই, আর যেটা পেয়ে গেছি তার নাম হলো প্রাপ্তি, ইংরেজি নাম হচ্ছে রিসিভড। আর রিসিভেবল মানে প্রাপ্য, যেটা পাবো, যেটা ভবিষ্যতে পাবো, কোনো হাত থেকে ভবিষ্যতে নগদ পাবো, এটা সম্পদ না? দেনাদারের সাথে মিলে না? একটু আগে তো বলেছি, যেই সকল হাত থেকে ভবিষ্যতে নগদ পাওয়া যাবে সেটা চলতি সম্পদ। তাহলে নোট রিসিভেবল প্রাপ্য বিল এটা কি? চলতি সম্পদ। এখানে নোট রিসিভেবল আসছে যদি তাকে রেন্ট রিসিভেবল, যদি তাকে কমিশন রিসিভেবল, যাই থাকুক, রিসিভেবল যেহেতু যুক্ত আছে সুতরাং এটা চলতি সম্পদ। সাপ্লাইজ সরবরাহ। আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই, আমার প্রথম 2টা ক্লাস অন্য 20টা ক্লাসের চেয়েও গুরুত্বপূর্ণ। ওইভাবে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। তোমার ব্যবসায়ের মধ্যে যে কাগজপত্র, চক, ডাস্টার, এগুলা যে মজুদ থাকে, এটাকে বাংলাতে বলা হয় সরবরাহ, ইংরেজিতে বলা হয় সাপ্লাইস। মানে যেটা এখনো ব্যবহার হয় নাই, মজুদ আছে, ওইটার নাম হলো সাপ্লাইস। এটা পরে সম্পদের মধ্যে। আর যেটা তুমি ব্যবহার করে ফেলবে তখন এটা বাংলা নাম হলো সরবরাহ খরচ, আর ইংরেজি নাম হলো সাপ্লাইজ এক্সপেন্স। তাহলে এখন পর্যন্ত আমরা চলতি সম্পদগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ইনভেস্টমেন্ট এসেটস নিয়ে আলোচনা করব। মনে করো তোমার কাছে 5 লক্ষ 10 লক্ষ টাকা আছে, এটা তুমি এমন কোনো জায়গায় বিনিয়োগ করলে বা জমা রাখলে, জমা রাখার কারণেই তুমি মুনাফা পাচ্ছ বা ইন্টারেস্ট পাচ্ছ। এই যে তুমি টাকাটা জমা রাখলে সেটার নাম হলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। আর জমা রাখার কারণেই যে ইন্টারেস্টটা পাচ্ছ এটা হলো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ কিন্তু আয়ের মধ্যে পড়ে, আর শুধুমাত্র বিনিয়োগ এটা সম্পদের মধ্যে পড়ে। গভর্নমেন্ট সিকিউরিটিজ, সরকারি সিকিউরিটি, সরকারি কোনো সিকিউরিটিতে টাকা জমা রাখলে, বিনিময়ে ইন্টারেস্ট পেলে, তো টাকাটা যে জমা রাখলে এটা হলো বিনিয়োগ, এগুলো বিনিয়োগ সম্পদের মধ্যে পড়ে। আর মুনাফা যেটা পাচ্ছ এটা হলো আয়। আশা করছি এগুলো ক্লিয়ার। এখন আসো ফিক্সড এসেটস নিয়ে আলোচনা করব। বিল্ডিং, দালান কোঠা, যেগুলো ব্যবসায়ে ব্যবহার করলে 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত উপযোগ পাওয়া যায় বা ব্যবহার করা যায়, এগুলো হলো স্থায়ী সম্পদ। বিল্ডিং, দালান কোঠা নাম দেখে বোঝা যাচ্ছে না? ল্যান্ড, ভূমি নাম দেখেই তো বোঝা যাচ্ছে। ফার্নিচার, আসবাবপত্র নাম দেখে বোঝা যাচ্ছে। ইকুইপমেন্ট, যন্ত্রপাতি নাম দেখে বোঝা যাচ্ছে। মেশিনারি, মেশিন, ডেলিভারি ভ্যান, ভ্যান গাড়ি, এগুলো 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত ব্যবহার করা যায়। গুডউইল বাংলা অর্থ সুনাম। প্রশ্ন হলো গুডউইল এটা স্থায়ী সম্পদের মধ্যে কিভাবে পড়ে? যে ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম যত বেশি সেটার বিক্রয় তত বেশি, আর বিক্রয় যত বেশি সেটার নগদ তত বেশি, নগদ যত বেশি সেটার সম্পদ তত বেশি। তাহলে সুনামটা কতটা গুরুত্বপূর্ণ, যার কারণে সুনামই একটা সম্পদ। কিন্তু এই সুনামটাকে তুমি স্পর্শ করতে পারবে না, এই জন্য এটার নাম হলো অস্পর্শনীয় সম্পদ, যেটা স্পর্শ করা যায় না। আবার সুনামটা 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত থাকে, যার কারণে এটা ফিক্সড অ্যাসেটস অথবা স্থায়ী সম্পদ। দেখো বুঝতে পারলে কিনা? প্রয়োজনে ক্লাসটা আবার দেখে নেবেন। আচ্ছা, তাহলে সম্পদ নিয়ে আমার আলোচনা শেষ। আর বিবিএ, বিবিএস, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত এগুলো তোমাদের এত বেশি কাজে আসবে, ওই সময় আর কোনো প্রবলেম হবে না। যে কোনো সম্পদ থাকুক না কেন তোমরা পারবে। এখন ব্যয়সমূহ নিয়ে আলোচনা করব। মানে তোমার ব্যবসায়ের মধ্যে যেই সকল খাতের মাধ্যমে মনে হবে নগদ টাকা চলে গেছে সেগুলোই ব্যয়। যেমন ধরো পারচেজ, ক্রয়, তুমি তো নিজেকে ব্যবসায়ী ধরে নিচ্ছ। যদি বিক্রয় থাকে মনে করবে তুমি বিক্রয় করেছো, যদি ক্রয় থাকে তাহলে মনে করবে
তুমিই ক্রয় করেছো। পারচেজ ক্রয়, তো ক্রয় করলে তো নগদ যাবেই, এটা তো ব্যয়, নগদ চলে গেলেই ব্যয়। ওয়াইজেস মজুরি, শ্রমিকের মজুরি দিয়েছো, নগদ চলে গেছে, এটা ব্যয়। রেন্ট এক্সপেন্স ভাড়া, রেন্ট এক্সপেন্স ভাড়া অর্থাৎ দোকানের ভাড়া দিয়েছো, নগদ চলে গেছে, এটা ব্যয়। স্যালারি বেতন, কর্মচারী বেতন দিয়েছো, নগদ চলে গেছে, এটা ব্যয়। অ্যাডভার্টিজমেন্ট বিজ্ঞাপন, তোমার ব্যবসায়ের পণ্য ভোক্তাদেরকে জানানোর জন্য যে প্রচার করো, এটার নাম বিজ্ঞাপন। এটা তো আর এমনি এমনি হয় না, খরচ করতে হয়, তার মানে নগদ চলে যায়, সুতরাং এটা ব্যয়। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালোয়েন্স, শিক্ষানবিশ ভাতা, কোনো কিছু শিখতে গিয়ে যে খরচ করা হয় তার নাম শিক্ষানবিশ ভাতা, নগদ চলে যায়, ব্যয়। সাপ্লাইজ এক্সপেন্স, সরবরাহ খরচ, কাগজপত্র কলম এগুলা যে মজুদ থাকে সেটার নাম সাপ্লাইজ, আর যেটা আমি ব্যবহার করে ফেলবো সেটার নাম সাপ্লাইজ এক্সপেন্স বা সরবরাহ খরচ। পরবর্তী চ্যাপ্টারগুলোর মধ্যে অনেক বেশি কাজে আসবে, এখনই গুরুত্ব দিয়ে পড়ো। ওপেনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদ পণ্য, জানুয়ারি মাসের 1 তারিখে যেই পণ্য তোমার ব্যবসায়ের মধ্যে তাকে বা নিয়ে আসা হয় সেটাই প্রারম্ভিক মজুদ পণ্য। আচ্ছা, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি বিক্রি করতে চায় তাহলে হয়তো নতুন পণ্য ক্রয় করে আনতে হবে, না হলে উৎপাদন করতে হবে। তো যেটা প্রারম্ভিক মজুদ এটা ক্রয় করে আনতে হবে না, তাহলে তো নগদ চলে যাবে, সুতরাং এটা ব্যয়। এগুলো যাতে বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয় পরবর্তী ক্লাসে। অ্যাকাউন্ট ডেপ্ট এক্সপেন্স, অনাদায়ী পাওনা, কোনো একজন ব্যক্তির কাছে ধরে নাও বাকিতে বিক্রি করেছ 1,00,000 টাকা, বাকিতে বিক্রয় করেছো, ফলে দেনাদারের সৃষ্টি হয়েছে না, যে ব্যক্তির কাছে টাকা পাবে। কোনো এক কারণে ওই ব্যক্তির কাছ থেকে উদাহরণস্বরূপ 10,000 টাকা তুমি একেবারেই পাবে না, একেবারেই 10,000 টাকা পাবে না। তো যেটা পাবে না এটা তো তোমার আয় হতে পারে না, নিশ্চয়ই তোমার এটা ব্যয়। আর যে টাকাটা তুমি একেবারেই পাবে না তার নাম অনাদায়ী পাওনা, ইংরেজি নাম কি? অ্যাকাউন্ট ডেপ্ট এক্সপেন্স। ক্লিয়ার এটা, তাই না? আচ্ছা, ডেপ্রিসিয়েশন, অবচয়, এগুলা নিয়ে তোমাদের আলাদা আলাদা চ্যাপ্টার আছে একেবারে ফাইনাল ইয়ার পর্যন্ত, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত বিভিন্ন গাণিতিক বইয়ে। তো ডেপ্রিসিয়েশন, অবচয়, আমি যদি শুরুতে অবচয়ের সংজ্ঞাটা বলি, স্থায়ী সম্পদ ব্যবহার করার কারণে যে ব্যয় হয় তার নাম অবচয়। উদাহরণ দিই, ধরে নাও তোমার ব্যবসায়ের জন্য একটা যন্ত্রপাতি তুমি ক্রয় করলে 10,000 টাকা দিয়ে 3 মাস ব্যবহার করেছো। এখন 3 মাস পরে যদি এই যন্ত্রপাতি তুমি বিক্রি করতে চাও, ধরে নিলাম সেটার মূল্য হয়ে গেছে 5,000, মূল্য ছিল 10,000, এখন মূল্য হয়ে গেল 5,000। কেন? ব্যবহার করার কারণে। ওই ব্যবহার করার কারণে যে 5,000 মূল্য কমে গেছে, ওই 5,000-এর নামই অবচয়। বোঝাতে পেরেছি? সুতরাং এটা ব্যয়ের মধ্যে পড়ে। আরেকটা কথা বললে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, তারপরেও বলি, আসলে অবচয় নির্ণয় করার প্রয়োজন কেন? এই যে ধীরে ধীরে যন্ত্রপাতির মূল্য হ্রাস পেয়ে একসময় এটা ব্যবহার করা যাবে না, নতুন করে আরেকটা যন্ত্রপাতি ক্রয় করার প্রয়োজন পড়বে, তখন টাকাটা যাবে কোথায় থেকে? ব্যবসায় নগদ টাকা থেকে। তাহলে তো অবচয়টা নির্ণয় করার প্রয়োজন আছে, এই জন্য অবচয় নির্ণয় করা হয়, সংক্ষেপে বললাম। সানডে এক্সপেন্স, বিবিধ খরচ, মিসিলেনিয়াস এক্সপেন্স, বিবিধ খরচ মানে ছোটোখাটো নানাবিধ খরচ যেগুলো। ইন্টারেস্ট অন লোন, ঋণের সুদ, কোথাও থেকে ঋণ নিয়েছো ফলে সুদ দিচ্ছ, এটা অবশ্যই তোমার জন্য ব্যয়। ব্যাংক চার্জ, ব্যাংক খরচ, ব্যাংকে যে লেনদেন করো এই জন্য যে সার্ভিস চার্জ কেটে রাখে সেটাই ব্যাংক খরচ, ব্যয়ের মধ্যে পড়বে। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালোয়ান্স, বিক্রয় ফেরত, এটা বোঝার জন্য আমি তোমাকে বলি, যখনই মনে হবে তোমার ব্যবসা থেকে নগদ যাচ্ছে এটা ব্যয়, যখনই মনে হবে নগদ আসছে এটা আয়। আচ্ছা, বিক্রয় ফেরতটা কি? বিক্রয় করার পরে যে পণ্য ফেরত পেয়ে যাই সেটার নাম বিক্রয় ফেরত। রহিম নামের একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকার পণ্য বিক্রয় করলাম বাকিতে। 10,000 টাকার পণ্য বিক্রয় করার কারণে 10,000 টাকা আমার ব্যবসায়ের মধ্যে চলে এসেছে, এটা হলো আমার আয়। কিন্তু দেখা গেল কি, ওই ব্যক্তি পণ্যটা আবার আমাকে ফেরত দিয়ে দিল, ফলে ওই 10,000 আবার তাকে দিতে হচ্ছে, নাম হয়ে গেল বিক্রয় ফেরত। তার মানে এখন নগদ চলে যাচ্ছে, সুতরাং ব্যয়। দেখো তো এটা মনে থাকবে কিনা। আর যদি বলো আরেকটু ব্যাখ্যা করো, আচ্ছা বিক্রয় করেছে আয়ের জন্য, এটা কি ফেরত দেওয়ার জন্য? ভালো দেখায় না খারাপ দেখায়? খারাপ দেখায় মানে ব্যয়। যে কোনোভাবে চিন্তা করো, সহজ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মূলধনের সুদ,
মূলধন কাকে বলে? যত টাকা পয়সা, আসবাবপত্র, যন্ত্রপাতি যা কিছু নিয়ে ব্যবসা শুরু করা হয় তার নাম মূলধন। মূলধনের সুদ কেন আসলো? তোমার কাছে যদি নগদ টাকা থাকে তুমি মূলধন গঠন করে ব্যবসা করতে পারো, কিন্তু কোথাও থেকে যদি টাকাটা নিয়ে মূলধন গঠন করো ঠিক তখনই কিন্তু সুদ কথাটা আসে। কোথাও থেকে টাকা নিলে মূলধনের জন্য যে সুদটা দিতে হবে নিশ্চয়ই তোমার জন্য ব্যয়। আশা করছি ব্যয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তারপরও আবার দেখে নিতে পারো ক্লাস। এগুলো মুছে দিচ্ছি কারণ এই পিডিএফটা তোমাদের দেওয়া হবে যারা পেইড কোর্সে আসো। সম্পূর্ণ বইয়ের সমাধান সহ পিডিএফ পেইড কোর্সে পাবে। যেগুলোর মাধ্যমে মনে হবে নগদ টাকা চলে আসছে তোমার ব্যবসায়ে, কিন্তু তোমার ব্যক্তিগত পকেটে নয়, ব্যবসায়ে। সেগুলো কি? সেগুলো পড়ে আয়ের মধ্যে। 1 নম্বরে সেলস, বিক্রয়। বিক্রি করলে তো ব্যবসায়ের মধ্যে নগদ আসবেই, এটা বোঝানোর কিছু নাই। সুতরাং আয়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, কোথাও টাকা বিনিয়োগ করেছো ফলে যে মুনাফা পাচ্ছ এটা তোমার আয়। কমিশন রিসিপ্ট, কমিশন প্রাপ্তি মানেই তো নগদ টাকা পেয়েছ, এটা আয়। ইন্টারেস্ট অন ব্যাংক, ব্যাংক জমার সুদ, ব্যাংকে যত জমা আছে এর ফলে তোমাকে যে ইন্টারেস্টটা দিচ্ছে এটা তোমার আয়। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, শিক্ষানবিশ সেলামি, কোনো কিছু শিখিয়ে যে তুমি নগদ টাকা পাচ্ছ ওইটার নাম হলো শিক্ষানবিশ সেলামি, তোমার জন্য আয়। ইন্টারেস্ট রিসিপ্ট, সুদ প্রাপ্তি, সুদ প্রাপ্তি মানেই তো নগদ প্রাপ্তি, তোমার জন্য আয়। ডিভিডেন্ড রিসিপ্ট, লভ্যাংশ প্রাপ্তি। তো ডিভিডেন্ড নিয়ে একটু আলোচনা করি, না হলে বুঝবে না। কোম্পানি যখন কোনো ব্যবসা পরিচালনা করবে তখন মূলধনের প্রয়োজন পড়ে। আমি ধরে নিলাম যে একটা কোম্পানির 1 লক্ষ টাকা মূলধনের প্রয়োজন। তোমরা কি জানো শেয়ার কি? কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। মনে করো কোম্পানির 1 লক্ষ টাকা প্রয়োজন। এখন কোম্পানি কি করবে? একটা শেয়ার ইস্যু করবে। ইস্যু মানে ধরে নিতে পারো বিক্রয়। একটা শেয়ার ইস্যু করবে অথবা বিক্রয় করবে। একটা শেয়ারের মূল্য 1000 টাকা। 100 জনের কাছে যদি ইস্যু করে বা বিক্রয় করে তখন 1 লক্ষ টাকা পেয়ে যাবে। যাদের কাছে শেয়ার বিক্রি করে তাদের নাম শেয়ার হোল্ডার। উদাহরণস্বরূপ কোম্পানির 5টা শেয়ার আমি ক্রয় করে নিছি। তাহলে আমি একজন শেয়ার হোল্ডার। প্রশ্ন দাঁড়ায়, কোম্পানির শেয়ার আমার ক্রয় করার প্রয়োজন পড়লো কেন? কেন আমার প্রয়োজন? উত্তর হলো, এই যে শেয়ার ক্রয় করলাম আমার টাকা নিয়েই তো কোম্পানি মূলধন গঠন করেছে। এখন ব্যবসা করে যে টাকা ইনকাম করবে আয়ের একটা অংশ আমাকে দিবে। আচ্ছা এভাবে বলি, ব্যবসা করে যে টাকা লাভ করবে লাভের একটা অংশ আমাকে দিবে, তার নাম লভ্যাংশ। উদাহরণ দিই, মনে করো কোম্পানি শেয়ার প্রতি আয় করেছে 10 টাকা করে। শেয়ার প্রতি আয়, এটার ইংরেজি নাম আর্নিং পার শেয়ার, ইপিএস। এই 10 টাকার মধ্য থেকে আমাকে দিল 4 টাকা, নিজেদের কাছে রেখে দিল 6 টাকা। 4 টাকা যে আমাকে দিল এটার নাম ডিভিডেন্ড বা লভ্যাংশ। 6 টাকা নিজেদের কাছে যে রেখে দিল এটার নাম হচ্ছে রিটেনশন। তাহলে ওই লাভের একটা অংশ লভ্যাংশ প্রাপ্তি মানে নগদ প্রাপ্তি। বোঝা গেছে? আসো এখন পরেরটা জানি। ইন্টারেস্ট অন ড্রয়িং, উত্তোলনের সুদ। উত্তোলন কি বলতো? উত্তোলন মানে টাকা তোলা। তুমি তোমার ব্যবসা থেকে টাকা তুললে তার নাম উত্তোলন। সুদ কেন আসলো? তুমি তোমার ব্যবসা থেকে যত খুশি তত পরিমাণ টাকা তুলতেই পারো, সুদের কোনো প্রশ্ন আসে না। সুদটা তখনই প্রশ্নে আসে যখন তুমি টাকাটা তুলে অন্য কোথাও বিনিয়োগ করলে ফলে সুদটা পেলে। সুতরাং এটাই চিন্তার বিষয়। কিন্তু মানে উত্তোলন করে আমার ব্যবসা থেকে আমি টাকা উত্তোলন করলে সুদের তো কোনো প্রশ্ন আসে না। প্রশ্নটা তখনই আসবে যখন আমি টাকাটা তুলে অন্য কোথাও বিনিয়োগ করব, ফলে ইন্টারেস্ট পাবো। পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্স, ক্রয় ফেরত। ক্রয় ফেরত কি? কোনো কিছু ক্রয় করার পরে যখন ফেরত দিয়ে দেই তার নাম হচ্ছে ক্রয় ফেরত। আর কোনো কিছু বিক্রয় করার পরে যখন ফেরত পেয়ে যাই তার নাম হলো বিক্রয় ফেরত। যখন আমি ক্রয় করেছি, চাহিদা থাকার কারণেই ক্রয় করেছি, উদাহরণস্বরূপ 10,000 টাকা চাহিদা থাকার কারণে ক্রয় করেছি।
কারো কাছ থেকে ধরে নিলাম বাকিতে ক্রয় করেছি, আবার ফেরতও দিয়ে দিলাম। প্রথমে যখন ক্রয় করেছি নগদ কিন্তু চলে গেছে, তখন সেটা হলো ব্যয়। কিন্তু পণ্যটা যখন ফেরত আবার দিয়ে দিলাম, নগদ কিন্তু আমি নিয়ে আসলাম, তখন নগদ চলে আসছে, সুতরাং এটা হয়ে গেল আয়, তাই না? মানে নগদ চলে আসলে আয়, নগদ চলে গেলে ব্যয়, এতটুকুই শুধু জানো। সার্ভিস রেভিনিউ সেবায়, সেবাইটা ভালো করে বুঝো। দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা হলো উৎপাদনমূলক আর একটা হলো সেবামূলক। আমরা যে দোকানপাট দেখি ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করে, এগুলো উৎপাদনমূলক। আর যেগুলো ক্রয় বিক্রয় করে না, সেবা প্রদান করে, সেটা সেবামূলক। যেমন ধরো লন্ড্রি সার্ভিস, কোনো কিছু ক্রয় বিক্রয় করে না, সেবা প্রদান করে। একজন উকিল কোনো কিছু ক্রয় বিক্রয় করেন না, সেবা প্রদান করেন। একজন ডাক্তার কোনো কিছু ক্রয় বিক্রয় করেন না, সেবা প্রদান করেন। তো সেবা প্রদান করে, তারা যখন সেবা প্রদান করবেন ঠিক তখনই আয় হবে। উৎপাদনমূলক প্রতিষ্ঠান বিক্রয় করে নগদ টাকা পাবে বা আয় করে। সেবামূলক প্রতিষ্ঠান সেবা প্রদান করে নগদ টাকা পাবে বা আয় করে, আয়ের মধ্যে পড়ে। এই যে ব্যাখ্যাগুলো এখন করতেছি, পরবর্তী ক্লাসে তোমাদের অবশ্যই এগুলো কাজে আসবে, আর এগুলো না জানলে অঙ্কের সমাধান পারবেন না। এখন লাইবিলিটিসগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদার। যে ব্যক্তি আমার কাছে টাকা পাবে, আমি তো নিজেকে ব্যবসায়ী ধরে নিচ্ছি, যে ব্যক্তি আমার কাছে টাকা পাবে তিনি হলেন পাওনাদার। আর পাওনাদারদের টাকা 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হয়, সুতরাং এটা চলতি সম্পদ। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত এটাকে দুটি ভাগে ভাগ করো, একটা হলো ব্যাংক জমা, আরেকটা হলো অতিরিক্ত। ব্যাংকে যত জমা আছে তার চেয়ে অতিরিক্ত টাকা যখন তুমি ব্যাংক থেকে তুলবে, তখন তার নাম হয় কি? ব্যাংক জমাতিরিক্ত। তো ব্যাংকে যত জমা আছে এটা তুলতেই পারো, কিন্তু অতিরিক্ত তুললে তো ব্যাংকে দিতেই হবে, ব্যাংককে পরিশোধ করতে হবে, এটা বাধ্যতামূলক। এটা হচ্ছে চলতি দায়, মানে 1 বছরের ভিতরে দিতে হবে। অ্যাক্রুয়েড এক্সপেন্স, বকেয়া খরচ। বকেয়া মানে বাকি আছে এমন। যদি অ্যাক্রুয়েড বা বকেয়া পড়ে ব্যয় জাতীয় কোনো শব্দ থাকে, যেমন ধরো বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, তার মানে এগুলো বাকি আছে, এগুলো দিতেই হবে, তুমি দায়বদ্ধ, চলতি দায়। ইন্টারেস্ট পেবল, বকেয়া সুদ, যে সুদের টাকা বকেয়া আছে এটা তো দিতেই হবে। আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় নিয়ে অনেক অঙ্ক আছে, বোঝার চেষ্টা করো। যেমন ধরো কাউকে সেবা প্রদান করব পরের মাসে, তো ওই ব্যক্তি কি করলো, আজকে 10,000 টাকা দিয়ে গেল। আয়ের টাকা পেয়ে গেছি কিন্তু এখনো কাজ করি নাই, সেবা প্রদান করি নাই। যে কোনো সময় চাইলে ওই ব্যক্তি টাকাটা নিয়ে যেতে পারে, অথবা যতক্ষণ না সেবা প্রদান করতেছি এটা উপার্জিত হচ্ছে না, অনুপার্জিত রয়ে গেল, এটার নাম অনুপার্জিত আয়। যেমন ধরো আমি সেবা প্রদান করব পরের মাসে, আর ওই সেবা প্রদানের টাকাটা আজকে পেয়ে গেছি, আজকে দিয়ে দিছি, এখনো কাজ করি নাই, কাজ করতে হবে, দায়বদ্ধ, এটার নামই অনুপার্জিত আয়। নোট পেবল, প্রদেয় নোট বা প্রদেয় বিল, যে বিলের মধ্যে লেখা থাকে 2 মাস 3 মাস পরে এই টাকা পরিশোধ করতে বাধ্য থাকিবেন, সুতরাং এটা দায় প্রকাশ করে। এখন পর্যন্ত যা আলোচনা করলাম এগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, চলতি দায়। এখন যেটা আলোচনা করব দীর্ঘমেয়াদী দায়, যেমন লোন বা ঋণ। ঋণ তো 1 বছরের চাইতে বেশি সময়ও হতে পারে, সুতরাং দীর্ঘমেয়াদী দায়। মর্টগেজ লোন, এটাও 1 বছরের চাইতে বেশি। ডিবেঞ্চার, ঋণপত্র, এটা হচ্ছে যে বিল ইস্যু করে যে ঋণ সংগ্রহ করা হয়, কাগজ ইস্যু করে, বিল ইস্যু করে, এটা 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত থাকে, এই জন্য এটা দীর্ঘমেয়াদী দায়। ওকে, এবারে মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করব। মালিকানা সত্ত্ব মানে যেগুলোতে মালিকের অধিকার শুধু। 1 নম্বরে ক্যাপিটাল, মূলধন। যত টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় তার নাম মূলধন, এটা সম্পূর্ণ মালিকের অধিকার, সুতরাং এটা মালিকানা সত্ত্ব। ড্রয়িং অথবা উত্তোলন, মালিক যে ব্যবসা থেকে টাকা তোলেন, সম্পূর্ণ মালিকের অধিকার, মালিকানা সত্ত্ব। জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি। ব্যবসায়ের আয় থেকে মালিক নির্দিষ্ট পরিমাণ টাকা যখন সঞ্চয় করে রাখেন, সেটা সাধারণ সঞ্চিতি, মালিকানা সত্ত্ব। ইনকাম ট্যাক্স, ইনকামের উপরে রাষ্ট্রকে যে কর দিতে হয়,
তো এটা সম্পূর্ণ মালিকই দিয়ে থাকেন, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের আলোচনা এখানেই শেষ নয়, আরও আছে। ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে একসময় তোমরা ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়া মিল পাবে। রেওয়া মিলের দুইটা দিক আছে, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। রেওয়া মিলের ডেবিটে সম্পদ এবং ব্যয় বসে, ক্রেডিটে আয় দায় মালিকানা সত্ত্ব বসে, কিন্তু সকল মালিকানা সত্ত্ব নয়। যেমন যেগুলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে সেটা রেওয়া মিলের ক্রেডিট, আর যেগুলো মালিকানা সত্ত্ব হ্রাস করবে সেটা রেওয়া মিলের ডেবিট। ক্যাপিটাল, যত টাকা নিয়ে ব্যবসা করা হবে তার নাম মূলধন, এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, সুতরাং এটা কি ক্রেডিট। ড্রয়িং উত্তোলন, ব্যবসা থেকে টাকা তুললে নগদ টাকা চলে যায়, এটা মালিকানা সত্ত্ব হ্রাস করে, সুতরাং ডেবিট। মানে যেটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে ওইটা ক্রেডিট, যেটা হ্রাস করে ওইটা ডেবিট। আর উত্তোলনের আরেকটা বিপরীত মালিকানা সত্ত্ব, এটাকে বলা হয় জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি। তো ব্যবসায়ের আয় থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করে রাখলে সেটার নাম সাধারণ সঞ্চিতি, এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, এই জন্য ক্রেডিট। ইনকাম ট্যাক্স, সরকারকে আয়কর দিয়ে দিলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, এই জন্য এটা ডেবিট। তারপর 2 নম্বর ক্লাসে এই যে জার্নালের যে ক্লাসটা, এটা হলো 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসটাও মনোযোগ দিয়ে দেখে নাও। প্রয়োজনে 1 নম্বর আর 2 নম্বর ক্লাস 2বার করে দেখে নেবেন। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।